প্রিয় দর্শক, অনেকটা রাতে চলে এসেছি, কারণ আজকেই ঘোষণা হয়েছে আর কি যে বীরভূমের বিজেপি প্রার্থী হচ্ছেন আইপিএস, সদ্য ইস্তফা দিয়েছেন দেবাশিস ধর। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেবাশিস দা, আপনাকে আরামবাগ টিভিতে স্বাগত। আমরা শুনছিলাম এবং একটা আভাসও দিয়েছিলাম গতকালকে, এবং দেখলাম আজকে সেটাই হয়েছে। গতকালকেই ঘোষণা হওয়ার একটা সম্ভাবনা ছিল, কিন্তু হয়নি, আজকে হয়েছে। এবং আপনার সম্পর্কে আমি তো বেশ কিছু গল্প আমার দর্শকদেরকে শুনিয়েছি। আপনার যে কঠিন যন্ত্রণা, আমি যন্ত্রণাই বলবো, 21-এর নির্বাচনের পরে আপনাকে যেভাবে কম্পালসারি ওয়েটিং এ দিনের পর দিন, দিনের পর কেন, বছরের পর বছর বসিয়ে রাখার চেষ্টা হয়েছিল, সেই জায়গা থেকে হঠাৎ করে আপনি ইস্তফা দিলেন। তখন একটা জল্পনা চলছিল যে আপনাকে হয়তো প্রার্থী করা হবে। তো আলটিমেট আজকে ঘোষণা হয়েছে। কি প্রাথমিক প্রতিক্রিয়া, কি কেমন লাগছে? দেখুন, আমি আপনার ইউটিউব চ্যানেলের মানে প্রায় নিয়মিত, মানে 365 দিন না হলেও অন্তত 360 দিন দেখি খবর। একটু ভুল থেকে গেছিল, মানে ইলেকশন হওয়ার পরে, শপথ গ্রহণের পরে সরকার যে প্রথম মানে ম্যাডাম যে সিদ্ধান্তটা নিয়েছিল, এসে আমার সাসপেনশন লেটার সাইন করেছিল। ওটা আমার জার্নি শুরু, সেই যে বিগত 3 বছরের পিরিয়ডটা। তারপরে যেটা হয়, ব্যাক টু ব্যাক দুটো ডিপার্টমেন্টাল প্রসিডিং ইনিশিয়েট করা হয়। মাঝখানে আমাকে সিআইডি 5বার শীতলকুচি কাণ্ডের জন্য আমাকে সিআইডি তলব করেছিল। এক একদিন 7-7 ঘন্টা বসে থাকতাম, মানে ইন্টারোগেশন হতো। যদিও আমাকে সাক্ষী হিসাবে ডাকা হতো, কিন্তু প্রত্যেকদিন 100টা করে কোশ্চেন থাকতো। এবং সত্যি আমি কোনোদিন ভাবিনি, বললে হয়তো এটা জানি না কতটা সবাই নেবেন। আমি নর্থ ইস্টের টেরোরিজমের ওপরে, আমি সিবিআইতে ছিলাম কিছুদিন, আমি নর্থ ইস্টের টেরোরিজমের ওপরে প্রচুর কাজ করেছি। এবং আমি সেই ব্যক্তি যে সব মোস্ট ওয়ান্টেড টেরোরিস্টকে ধরে নিয়ে এসেছিলাম, হর্মি মুইভা, এনএসসিএন আইএম গ্রুপের আইজাক মুইভার ভাই। তো আমাকেও যে কোনোদিন ওই আসামির মতো বসিয়ে ওরকম ভাবে ইন্টারোগেশন করা হবে। সেকেন্ড দিন আমার ফোনটা নিয়ে নেওয়া হয়, সেই ডিজিটাল ম্যাপিং ফ্যাপিং সমস্ত কিছু করা হয়। তার 43 দিন পরে ফোনটা ফেরত দেওয়া হয়েছিল। মানে প্রতিদিন ভাবতাম যে মানে কতটা খারাপ লাগছে সেটা বলতে পারবো না। তবে কিছুদিন পরে আমার অনুভূতিটা চলে গেছিল। আর এরকম কোনোদিন হয়নি যে আর আসলে সেই সময়টা পরের থেকে, মানে আমার পরিবার থেকে, আমার মা, আমার একটি সন্তান আছে, কন্যা সন্তান, যদিও সে আলাদা থাকে। তো তাদের সাথে তারপর থেকে যোগাযোগ হয়নি গত 3 বছর প্রায়। মানে আমি বলতে পারেন আমি মেয়ের সাথে কথা বলতে পারিনি। মা মানে খুব বড় সরকারি চাকরি করতেন, উনি এখন বৃদ্ধা, উনি এখন নড়াচড়া করতে পারেন না। একটি কথা বলেছিলেন, মানে খুব নাড়া দিয়ে গিয়েছিল, বলেছে, বাবা তুই আর আমার এখানে আসিস না বেশ কিছুদিন, মানে তুই আসিস না, আমাকে একটু শান্তিতে মরতে দে, আমরা এসব জিনিসের সাথে অভ্যস্ত নই। ঠিক আছে, তো আমার সাসপেনশন সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেনি। এবং পরবর্তীকালে আমি যখন ওটা চিঠি মানে করে আরটিআই করে জানতে চাইলাম, তখন ওদের থেকে রিপ্লাই এলো এবং সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেটকে বললো যে আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্রুভ করিনি, তুমি এটা তুলে নাও। উইথ ইমিডিয়েট এফেক্ট শুধু নয়, ওটা ছিল 1 মাসের মধ্যে যদি অ্যাপ্রুভ না হয় সেই ডেট থেকে ওটা কাউন্ট হবে না। তো তখনও তোলেনি। পরের বছর ক্যাটে যাই, ক্যাটে যাওয়ার পরে যখন ক্যাট শোকজ করলো স্টেটকে, তুলে দিতে বাধ্য হলো, তারপরে আমার বাড়িতে সিআইডি রেড হয়ে গেল। শুধু এইটুকু ইনফরমেশনে, আমি অফিসারদের নাম বলছি না, এত ঘৃণ্য দুজন অফিসার রয়েছেন, তারা কেউ, তাদের কাছে ইনফরমেশন ছিল যে আমার বাড়িতে 3.5 কোটি টাকা আর 2.5 কিলো সোনা। মানে ওই সময়টা আমি কিভাবে কাটিয়েছি, আমি স্যালারি পেতাম না প্রথম দিকে। তারপরে যখন আমার সাসপেনশনের ওইটা চালু হলো, তখন আমার কাছে গভর্নমেন্টের থেকে প্রায় 10-12 লাখ টাকা পাওনা রয়েছে। সেই সময় যখন আমার বন্ধু বান্ধব কেউ আমাকে মানে দুবেলা রান্না করে খাবার দিয়ে যেত, কেউ ধরুন অন্যভাবে হেল্প করতো, কেউ হয়তো কোনো কিছু লাগলে গাড়ি টাড়ি পাঠিয়ে দিত, এরকম দিন আমি কাটিয়েছি। তো সেই সময় কারো মনে হয়েছে এরকম ইনফরমেশন, এবং আমার দেওয়া প্রত্যেকটি তথ্যর ওপরে, মানে এটা খুবই, মানে আমার আজকের দিনেও তো উনি মাননীয় মুখ্যমন্ত্রী, আমার আবেদন হচ্ছে যারা এই সমস্ত খবর দিয়ে সরকারকে আজকে এই জায়গায় নিয়ে এসছে, একটু আপনি কাইন্ডলি এই ব্যাপারটা দেখলে খুব ভালো হয়। এবং ওই সময় মানে কি বলবো, যে যখন আমার কাছে 500 টাকারও খুব বড় ভ্যালু ছিল, ওই রকম সময় মানে আমি সেদিন হতবাক হয়ে গিয়েছিলাম। এই বাড়িতেই হয়েছিল। এবং আমার সব থেকে যেটা খারাপ লেগেছিল,
আমার সমস্ত ইনফরমেশন গভর্নমেন্টের ওয়েবসাইটে আছে, ইনকাম ট্যাক্সের ওয়েবসাইটে আছে, আমাকে অ্যাসেট স্টেটমেন্ট জমা দিতে হয়, আমি প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটি তথ্য আমার প্রত্যেকটা কমিউনিকেশন গভর্নমেন্টের সাথে আছে, আমারই দেওয়া তথ্য। আর সব থেকে বড় কথা, যারা হিসেব করেছিল সেই, ধরুন আপনার কাছে ওই পিরিয়ডে, মানে যে একটা চেক পিরিয়ড বলে, চেক পিরিয়ডের শুরুতে ছিল হয়তো 15 টাকা, চেক পিরিয়ডের শেষে হচ্ছে 10 টাকা, তাহলে 5 টাকা তো আপনার কমেছে। যিনি এই ক্যালকুলেশনটা করেছেন, এত বড় মানে নির্বোধ, সেইটুকুও জানে না, ওই ক্যালকুলেশনটা করে নিয়ে এসছে, মানে আমার নাকি 268% প্রপার্টি বেড়ে গেছে। এই হচ্ছে স্ট্যান্ডার্ড অফ মানে ইনভেস্টিগেশন। বা আমাকে কোনো, তার আগে সাধারণত আত্মপক্ষ সমর্থনে ডিএ কেসে যেটা হয়, তার আগে ভিজিলেন্স এনকোয়ারি যদি কারো হয়, তাহলে তাকে ডিফেন্ড করার সুযোগ দেওয়া হয়। সে যদি না পারে, তারপরে তো ডিএ কেস লজ করা হয়। আলটিমেট কিছু পাইনি তো? আমার কিছু নেই, আমাকে মরে গেলেও কোনোদিন, মানে এটা হচ্ছে একটা যন্ত্রণা, আপনাকে আপনার বিরুদ্ধে একটা প্রতিশোধ নেওয়া। কিন্তু যেটা দিয়ে শুরুয়াত, মানে যেটাকে কেন্দ্র করে, আমি সেটাও একটু দর্শককে জানাতে চাই। শীতলকুচির যে ঘটনা, সেই ঘটনা ঘটার পরে আপনি এমন একটা বক্তব্য দিয়েছিলেন 2 মিনিটের, তাতে হয়তো মাননীয়ার মনোপুত হয়নি, যেন মনে হচ্ছে যে আপনি সেন্ট্রাল বাহিনীকে বাঁচিয়ে দিয়েছেন। আপনি বলেছিলেন যখন একটা এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যার জেরে কার্যত সেন্ট্রাল বাহিনী গুলি চালাতে বাধ্য হয়েছিল, কিন্তু উনি শুনতে চেয়েছিলেন গুলি চালিয়ে মেরে ফেলেছে বলে দাও, সেটা আপনি বলেননি। হয়তো সেই জন্য আপনার উপরে এরকম হয়েছিল শীতলকুচি কাণ্ডের বিষয়টা। দেখুন, আমি একটু জানতে চাই, দর্শকরা জানতে চাই, তারপরে আপনি খুব বেশি কথাও বলেননি, শীতলকুচিতে অ্যাকচুয়ালি কি হয়েছিল আমাকে একটু ছোট্ট করে বলুন। দেখুন, প্রথম হচ্ছে যে শীতলকুচির ঘটনা যেটা ঘটেছিল, সেই বুথে একদল, মানে ওটা বেসিক্যালি মুসলিম ডমিনেটেড বুথ, যেখানে 85 বা 86%, ওটা 126 বুথ নাম্বারটা ছিল শীতলকুচি বিধানসভার অন্তর্গত। তো ওইখানে সাধারণত যারা মাইনরিটি, ওখানে হিন্দুরা মাইনরিটি, ভোট দিতে পারে না। তো ওটা আসার, আবার 125-এ হিন্দুরা মেজরিটি, একটা কমন মোড় আছে, ওই মোড় দিয়ে পাস না করলে এখানে আসতে পারবে না। তো সকাল থেকে অভিযোগটা ছিল কিছু মহিলা এখান থেকে ভোট দিতে যেতে পারছে না, একটা ভিডিও লিক হয়েছিল, দেখবেন মহিলারা চিৎকার করছে কেন্দ্রীয় বাহিনীর সামনে, কেন ভোট দিতে পারছে না। তা ওরা যাওয়ার চেষ্টা করেছিল, কেন্দ্রীয় বাহিনী যখন চেঁচামেচি করেছে, কেন্দ্রীয় বাহিনী ওদেরকে নিয়ে ভোট দিতে নিয়ে আসছিল, তখন কেন্দ্রীয় বাহিনীর যে গাড়ি সমস্ত ছিল ওগুলো ভাঙচুর হয়, তখন ওরা ওপেন ফায়ার করেছিল, কিছুটা জনতা ডিসপার্স করে, কিন্তু একটি মুখ এবং বধির বাচ্চা, 14 বা 15 বছর বয়স, সে সামনে এসে পড়ে যায়, এবং সেই সময় ধাক্কাধাক্কিতে কেন্দ্রীয় বাহিনীর কারোর সাথে ধাক্কা লেগেছিল, এবং সে পড়ে গিয়ে গঙ্গা ছিল, এবং মানে সে একটি যেহেতু অপরিণত বাচ্চা, তার মুখ দিয়ে গ্যাজলা উঠছিল। ওইটা দেখে গ্রামবাসীরা ভেবে ফেলে যে এ একটা কিছু ভয়ঙ্কর কিছু, মারা যাবে। তো যখন ওকে লোকাল পুলিশের 8টি ভ্যান যখন আসে, তাকে রেস্কিউ করে মানে কেন্দ্রীয় বাহিনী তাকে ওই গাড়িতে তুলে দেয়, তারা নিয়ে যাচ্ছে, তখন সেই গাড়িটার ওপরেও ভাঙচুর হয়। তো আলটিমেটলি তখন যাকে হসপিটালে যখন নিয়ে যাচ্ছে, হসপিটালে নিয়ে গেছে, এদিকে রিউমার উঠেছে বাচ্চাটার হয় মারা গেছে বা মরে যাবে, এরকম একটা কিছু রিউমার হওয়ার জন্য ওদিক থেকে, গ্রাম থেকে শয়ে শয়ে জনতা ছুটে আসে। এদিকে ভোট কেন্দ্রে ভোট চলছিল, তো ভোট কেন্দ্রে ভোট চলছিল, এরা এসে ভোট কেন্দ্রে সোজা গিয়ে ওখানে গিয়ে অ্যাটাক করে দেয়। মানে ওদের কি ধারণা হয়েছিল যে সেন্ট্রাল বাহিনী মেরে ফেলেছে? ওদের এরকম একটা রিউমার কিন্তু রটে ছিল। এইটা হচ্ছে মানে ওই ভোট দেওয়া এবং রিউমার, এটা জিনিসের, দুটো জিনিসের হচ্ছে সূত্রপাত। আর গ্রাম্য মহিলারা যেভাবে আসে বা গ্রাম্য লোকজন আসে, এবং এটাও ঠিক যে মানে এই যে মারা গেছিল তার মধ্যে অন্য বুথের ভোটারও ছিল, সে ভোট দিয়ে এসেছিল, ফলে অন্য লোকজন এসেছিল, এটা তো প্রমাণ নয়। প্লাস ওখানে বমের স্প্লিন্টারে লোক মরেছে, ফলে একটা বড় ঘটনা ঘটেছিল। দেখুন, ওখানে বোমাতে মারা গেছিল, স্প্লিন্টার ইনজুরি, ওটা সেন্ট্রাল ফোর্সের কাছে থাকার কথা নয় কোনোদিনই। এটা তো পোস্টমর্টেম রিপোর্টে, এটা তো অফিসিয়াল ডকুমেন্টস, এবং এটা বৈজ্ঞানিক তথ্যের উপরে ভিত্তি করে দাঁড় করানো। এবং সব থেকে বড় কথা, ওই যে বুথের ওপরে যখন হামলা হয়, তখন ওরা গুলি চালিয়েছিল। দেখুন, এটা আমি ঘটনা জেনেছি, ঘটনা ঘটার 26 মিনিট পরে আমাকে জানিয়েছিলেন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ফোন করে, ঠিক আছে, এই ঘটনা ঘটার না কোনো এতে স্টেট পুলিশের কোনো ইনভলভমেন্ট আছে না, স্টেট পুলিশ বুথ পাহারা দেয়, পুরোপুরি বুথের রক্ষার দায়িত্ব সেন্ট্রাল বাহিনীর। আমি অ্যাজ এ এসপি, আমার কাছে তারপরে এই ঘটনার সঙ্গে ট্যাকল করতে যায় আমাদের আইসি মাথা ভাঙা গিয়েছিলেন, এসডিপিও মাথা ভাঙা গিয়েছিলেন, এবং পরবর্তীকালে ডিআইজি সাহেব আমারই ফোর্স নিয়ে গিয়েছিলেন।
তারা অন স্পট আমাকে যা যা, ওখানে বিডিও ছিলেন, পরে এডিএম গিয়েছিলেন অন স্পট, এবং ডিএম এর লিখিত মানে রিপোর্ট আমার কাছে আছে। তারা অন স্পট যা যা রিপোর্ট আমাকে দিয়েছিলেন, কেন্দ্রীয় বাহিনীর ওখানে যারা কমান্ডিং অফিসার ছিল যা দিয়েছিলেন, এবং পারিপার্শ্বিক সমস্ত তথ্যের উপরে ভিত্তি করে আমি আমার একটি কথাও বলিনি। এবং আমার আগে ডিআইজি যিনি আমাদের জলপাইগুড়ি রেঞ্জ ছিলেন, উনি বিবিসি কে ব্রিফ করেছিলেন, পরবর্তীকালে ওটা চেপে যায় এবং আমাকেই স্কেপগোট করা হয়েছিল। মানে বাকি সমস্ত অফিসার খুব ভালো ছিল, আমি একমাত্র খুব খারাপ ছিলাম, যেহেতু আমাকে হয়তো ইলেকশন কমিশন রিক্রুট করেছিল। মানে ওই যে ব্যাপারটা না, আপনি বলেছেন যে দা কোদাল এইসব নিয়ে এসেছেন, হোমমেড এটা ওখানে, এটা বলেছিলেন এখানে বাকি আধিকারিকরা ওটা রিপোর্ট দিয়েছিল লিখিত আকারে, আমার একটি কথাও আমি কিন্তু কিছু বলিনি। আর একটা কথা মানে সেটা, এবং ঘটনা 26 মিনিট পরে আমি জেনেছি, না আমাদের স্টেটের কোনো অফিসারকে এই ঘটনার মানে ঘটার পরে ইনফর্মড হয়েছে, না আমাদের কোনো স্টেটের কোনো অফিসার কোনো ইনস্ট্রাকশন দিয়েছে কাউকে একটা থাপ্পড় মারার জন্য। তো সেখানে কি করে আমি মানে যখন এটা শুনলাম পরবর্তীকালে, আমি কিছুক্ষণের জন্য না হতবাক হয়ে গিয়েছিলাম যে মানে হাউ ইজ ইট পসিবল। তার মানে আপনি এটা তার মানে মানছেন যে ওই দিন যে ঘটনা ঘটেছিল সেন্ট্রাল ফোর্স মানে গুলি চালাতে বাধ্য হয়েছিল, না চালালে আরো বড় কিছু ঘটনা ঘটতে পারত। দেখুন, আমি ঘটনাটা তদন্ত করার সুযোগ পেয়েছিলাম, ওই ঘটনাটা হয়েছিল 10ই এপ্রিল 2021, আর আমি ওই জায়গা ছেড়ে চলে যাই, মানে আমাকে সাসপেন্ড করা হয় 5ই মে। আমার কাছে 4-5 দিন ছিল, তারপরে সিআইডি তখনই টেক ওভার করে নেয় কেস। তো আমি যতটুকু যা রিপোর্ট পেয়েছিলাম, আমার সাথে ডিএম বা অন্যান্য ধরুন যারা হসপিটালের সুপার থেকে আরম্ভ করে এডিএম, আমাদের বিডিও সকলের স্টেটমেন্ট ছিল, প্লাস ঊর্ধ্বতন অফিসার বা নিম্নতন অফিসার সকলেই সেই স্টেটমেন্টের ভিত্তি করে ততটুকু আমি তদন্ত করার সুযোগ পেয়েছিলাম। আমার যা ফাইন্ডিংস আমি দিয়ে এসেছি, পরবর্তীকালে আজ পর্যন্ত ইনভেস্টিগেশন এগিয়েছে, কিন্তু একটা জিনিস আমি কখনোই আজ পর্যন্ত মানে রিয়েলাইজ করতে পারিনি, যে সকলে গিয়ে দাঁড়িয়ে ওখানে গিয়ে সবকিছু করে এলো এবং লিখিত রিপোর্ট দিয়ে গেল, তার জন্য আমি আমার জীবনে 3টে বছর চলে গেল। হয়তো এই ঘটনা, দেখুন একটা ইংলিশে একটা ফ্রেজ আছে, টু এভরি ডার্ক ক্লাউড দেয়ার ইজ আ সিলভার লাইনিং, ঠিক আছে? তো আমার মনে হয় যে এই ঘটনা না ঘটলে আজকে আমি জীবনের এই সিদ্ধান্তটাও নিতাম না। এবং বরাবরই আমার মনে হয়েছে, দেখুন আমি চাকরি যতদিন করেছি ইউনিফর্মের প্রতি কোনোদিন কোনো ইনজাস্টিস করিনি, এবং যতদিন আমার মনে হয়েছে এই যে 3 বছর আমি বসে আছি, দেখুন 3 বছর বসে বসে আমি যতটুকু আমি হয়তো প্রমোশন পাইনি, মাইনে পাইনি, কিছু পাইনি, বা অনেক কিছু এখনো ডিউজ আছে গভর্নমেন্টের থেকে, কিন্তু আমার মনে হয় একটি টাকাও এরম ভাবে কাউকে বসিয়ে মানে দেওয়া উচিত না। এটা সৎ কাজে যাক, আমি আমার মতো পরবর্তীকালে যদি আমি নিশ্চয়ই নিজের মানে জীবিকার সংস্থান করে নিতে পারবো। আমি ওটার একটা টু দা পয়েন্ট আনসার চাইছি, যে তার মানে আপনি কি মনে করেন যে ওই দিন সেন্ট্রাল ফোর্স বাধ্য হয়েছিল গুলি চালাতে? দেখুন, না ইনভেস্টিগেশন হলে তো গুলি তো হঠাৎ করে চালায় না। আমাদের ইন্ডিয়ান পিনাল কোডে বা সিআরপিসি বা এভিডেন্স অ্যাক্টে, বিশেষ করে ইন্ডিয়ান পিনাল কোডে রাইট অফ প্রাইভেট ডিফেন্স সম্পর্কে পরিষ্কার করে বলা আছে, ঠিক আছে? একটা এগেনস্ট প্রপার্টি আর একটা এগেনস্ট পার্সন, ঠিক আছে? এখানে ক্লিয়ারলি ক্যাটেগরিক্যালি ক্লাসিফাই করা আছে। বুথের রক্ষার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনী সম্পূর্ণভাবে দেওয়া আছে। তারা যে এফআইআর করেছিল এবং সমস্ত কিছুতেই তারা রাইট অফ প্রাইভেট ডিফেন্সকে, এবং রাইট অফ প্রাইভেট ডিফেন্সে গুলি চালালে এটা জেনারেল এক্সেপশনের মধ্যে পড়ে, ইন্ডিয়ান পিনাল কোডে বলা হয়েছে। এটা দেবাশিস ধরের বক্তব্য নয়। সেই বক্তব্য যদি ঠিক হয় তাহলে সেটাই জাস্টিফাইড হবে। আর একটা কথা শুনেছিলাম, মানে ওই ঘটনার পরে মুখ্যমন্ত্রীর একটা কল রেকর্ড ভাইরাল হয়েছিল, ওই পার্থপ্রতিম সরকার নাকি টাইটেলটা ভুলে যাচ্ছি, রায়, যাই হোক, হ্যাঁ, ওনার সঙ্গে কথা হচ্ছিল যে লাশগুলো আমি গিয়ে তুলবো, এখন লাশ তুলবি না, রেডি হও, এরকম বলা হচ্ছিল। আমি একটা শুনেছি যে ওই যে কল রেকর্ডটা ফাঁস হয়েছিল, এটা নাকি আপনি করেছিলেন? দেখুন, 13 তারিখে, সরি 10 তারিখে এই ঘটনা ঘটেছিল। 10 তারিখে পরবর্তীকালে যখন অ্যানালিসিস করা হয়, ওটা সম্ভবত 10 তারিখে ওই ঘটনা ঘটেছিল 10টা 5 টাচ হবে, 10টা 32-এ আমার কাছে ইনফরমেশন এসেছিল, এবং ওটা 11:15 নাগাদ ওই কলটা হয়েছিল বলে পরবর্তীকালে যেটা ওই দেখে জানা যায়, ঠিক আছে? মানে এটাও নাকি আক্রোশের কারণ মমতা বন্দ্যোপাধ্যায়? এটা বিন্দু বিসর্গ আমি জানতাম না। আচ্ছা, যিনি, আমি তার পরের দিন যেহেতু ম্যাডামের আসার কথা ছিল জেলাতে, হয়নি, ল অ্যান্ড অর্ডার ছিল,
অনেক বড় ঘটনা, এইসব নিয়ে আমি ব্যস্ত ছিলাম। আর বিশেষ করে জানেন এত বড় ইলেকশন হয়েছে, পরবর্তী একদিন দুদিন মানে কথা বলার সময় থাকে না। তো 13 তারিখে যখন আমি অফিসে আসি সকালে, যিনি এই পুরো আসলে পার্থপ্রতিম রায় যার মানে ফোনটা ইন্টারসেপশনে ছিল, তার ইন্টারসেপশনটা যিনি শুনেছিলেন, তিনি তো ইলিগালি শুনে, মানে ওইভাবে শোনা যায় না, এবার তিনি শুনে আমাকে উনি ওটা ট্রান্সক্রিপ্ট করে আর ওই ইয়েটা দিয়েছিলেন, মানে কি বলে ক্লিপটা, বললেন যে স্যার এরকম একটা ঘটনা ঘটেছে, যিনি ওই দায়িত্বে থাকেন আর কি, ঠিক আছে, তার কাজই হচ্ছে ওই কাজটা করা। এবার তিনি আমাকে অফিসিয়ালি রেকর্ড, ফোন ট্যাপিং যেটাকে বলা হয়, ফোন ট্যাপিং, ঠিক আছে, তো ফোন ট্যাপিং এটা কি সিস্টেমের মধ্যেই দেখুন উনি করেছেন, ওনার ওটাই দায়িত্ব। উনি আমাকে অফিসিয়ালি যে রিপোর্টটা দিয়েছেন, আইসি মাথাভাঙ্গা জিডি করে যে রিপোর্টটা দিয়েছেন, আমি সেটাকে কনফিডেন্সিয়াল রিপোর্ট কনফিডেন্সিয়ালি ডিজি সাহেবের কাছে এবং ইলেকশন কমিশনে পাঠিয়েছিলাম। 16 তারিখে কোনোভাবে ওটা লিক হয়, 13 তারিখের ঘটনা আমি 14 তারিখে পাঠিয়ে দিয়েছি। আমার যদি কোনোভাবে লিক করার হতো, এটা বোঝা উচিত যে আমি তাহলে অফিসিয়ালি রেকর্ড পাঠাতাম না। 2 নম্বর কথা, 16 তারিখে আমি 14 তারিখে পাঠিয়েছি, 16 তারিখে নিশ্চয়ই কেউ ডিজি আর আর আজ যদি লিক কেউ ওনার মনে হয় কেউ 1%ও করে থাকে, তাহলে যে করেছিল, তারপর আইসি মাথা ভাঙা এবং মানে ইলেকশন কমিশন এবং ডিজি এতজন তার জন্য রেসপন্সিবল, ঠিক আছে, তার জন্য আমাকে স্কেপগোট করে আবার আমি বললাম দেখ মানে আপনার বেলা রাগটা কেন, এটা আমি বলতে পারবো না, এটা মানে যারা ওনাকে এইভাবে ব্রিফ করেছেন তারা ভালোভাবে বলতে পারবে। কমিশন আপনাকে নিয়োগ করেছিল বলে হতে পারে। আমি দেখুন আমার ওনার প্রতি আমি প্রচন্ড ভাবে শ্রদ্ধাশীল, মানে আমার একটাই খুব খারাপ লাগে, আমি উনি মানে উইথ ডিউ রেসপেক্ট টু হার, আমার একটাই জিনিস মনে হয় যে মানে কিছু এমন লোক আছে না সারাক্ষণ, মানে আমি তো আমার জাস্টিফিকেশন কখনো ওনাকে দিতে পারি, আমি অনেক চেষ্টা করেছি, আমি ওপেন বলেছি যে সবাই থাকবেন একদিকে, আমি একদিকে গিয়ে আমার বক্তব্য বলবো, ঠিক আছে, আজ পর্যন্ত আমি সেই সুযোগ পাইনি, আমি অত্যন্ত দুঃখিত এর জন্য। আজকে যদি উনি একবার আমার কথা শুনতেন, হয়তো এটাও বলে দিচ্ছি, ওনার চারিপাশে যারা থাকে তারা ওনাকে সারাক্ষণ একটা কথা বলে যায়, ওনার সমস্ত তথ্য নিয়ে আমি অন রেকর্ড বলছি যেটা পাস করে, ঠিক আছে, তো এই জিনিসটা একদিন মানে হয়তো এর বিচার ওনার নিজের করা উচিত, বা বুঝতে পারবেন একদিন একদিন বুঝতে পারবে। একটা যে জানতে পারলাম যে ফোন ট্যাপিং বলে একটা কথা শুনেছি, কিন্তু সেটা যে হয় সিস্টেমে সেটা একটা ক্লিয়ার হলো। আচ্ছা এবার বলুন আপনি, আমি ইলেকশনের দিকে আসবো, আমি তার আগে যন্ত্রণা, আপনি বলছিলেন না যে মায়ের যন্ত্রণা, মানে এই পুলিশের আসা যাওয়া এটাতে মা খুব কষ্ট পেয়েছেন তাই তো, মানে ওই দেখুন আমার মা একজন ইঞ্জিনিয়ার, ঠিক আছে, উনি ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছেন, পড়াশোনা করে উনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা বিশেষ ভালো পদে ছিলেন, তো তার পক্ষে জীবনে এই সমস্ত দেখাটা, উনি এখন রিটায়ারমেন্ট হওয়ার পরে প্রচন্ড কর্মঠ মহিলা ছিলেন, কিন্তু রিটায়ারমেন্ট যারা দেখবেন যত কর্মঠ থাকে রিটায়ারমেন্টের পরে তারা তত শারীরিকভাবে অকেজো হয়ে যায়। উনি এখন বিছানার এপাশ থেকে ওপাশে কোনো খুব কষ্ট করে নামেন, হয়তো কোনো মধ্যে টয়লেটে যান আবার এসে শুয়ে পড়ে। তো তার বাড়িতে এইভাবে যে ঘটনাটি ঘটে গিয়েছিল, তো সেটা মনে হয় উনি নিতে পারেননি। উনি একটা কথাই বলেছিলেন যে আমার বাড়িতে আমি যতদিন বেঁচে আছি প্লিজ আসিস না, আমাকে শান্তিতে মরতে দে, ঠিক মানে কোট আনকোট এই ওয়ার্ড বলেছিলেন। তো তারপর থেকে আমি 2 বছর, প্রায় 2 বছরের বেশি মায়ের সাথে দেখা করতে পারি। কি করতেন আপনি? আমি এরকম সারাদিন ইয়ে লিখতাম, বিভিন্ন স্ক্রিপ্ট পড়াশোনা করতাম, স্ক্রিপ্ট লিখতাম, আমি বিভিন্ন মঠ মিশন আশ্রম, আমি এতেও গেছি, আমাদের ওই আজমির শরীফে গেছি, কখনো বেনারসে থাকতাম, কখনো অযোধ্যায় থাকতাম, কখনো পুরীতে থাকতাম, এটাই আমার লাইফ ছিল। আশ্রমে বেশিরভাগ সময় আমি থাকতাম, ওদের হয়ে বিভিন্ন কাজকর্ম করে দিতাম, বিভিন্ন ধর্মীয় মানে বই পত্র পড়তাম, আর সাধু সন্তদের সাথেই বেশি সময় কাটতো। তারপরে এরকম সিদ্ধান্ত হঠাৎ কেন নিলেন পলিটিক্সে? এটাই হয়তো ওই কাঠিন্য এনেছে বলেই নিতে পেরেছি। কিভাবে অ্যাপ্রোচটা হলো আপনি? দেখুন আমি সত্যি কথা বলতে আমি এটাও করতে, আমি শারীরিকভাবে খুব অসুস্থ ছিলাম, মানে ওই মেডিকেল সার্টিফিকেট দিয়েছিলাম সেটার জন্য আমাকে মেডিকেল বোর্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে। তখন আমি মনে করেছিলাম যেখানে এতটা ব্রাত্য আমি থাকবো না, ঠিক আছে, এই অফারটা আমি সত্যি কথাই বলতে আমি কাউকে অ্যাপ্রোচ করিনি, আমার কাছে মানে আমি হয়তো এমনিতেই ছেড়ে দিতাম, মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং, মানে আর নেওয়া যাচ্ছিল না, নেওয়ার জন্য না, আমি যেখানে দেখুন আমি যদি কোথাও অপাঙ্ক্তেও হয়ে থাকি সেখানে থাকা উচিত নয়, ঠিক আছে, এই ব্যাপারটাতে মানে এমন জায়গা থেকে অ্যাপ্রোচ এসেছিল সেটা আমার পক্ষে না বলা সম্ভব ছিল না। তো আমার মনে হয়েছিল যে
আমার অনেক কিছু এখনো দেওয়ার আছে, বা আমার বেশ কিছু প্রজেক্টস আছে যেগুলো ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপরে চ্যাট জিপিটি, যেটা আমাদের ভবিষ্যৎ, তারপরে ডেটা সেন্টার, ল্যান্ডিং স্টেশন। আমার একটাই, আমি প্রত্যেকদিন ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি, মরার আগে যেন কয়েক কোটি লোকের ভালো করে যেতে পারি, আমার দ্বারা যেন লাখ লাখ লোকের জীবিকার সংস্থান হয়। আমি যেগুলো স্বপ্নে ভেবেছি, এবার যদি সেই জায়গায় গিয়ে আমাকে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাকে সেই সুযোগ দেন, আমি হয়তো সেই কাজ ইস্টার্ন ইন্ডিয়ার জন্য করতে পারবো, কারণ এখানে কর্মসংস্থানের অবস্থা খুব খারাপ, ঠিক আছে? এবং এটার জন্য মেনলি দায়ী কিন্তু ইনফ্রাস্ট্রাকচার, কিচ্ছু নেই। তো এই জায়গাটাকে যদি আমি সেই জায়গায়, এবং নতুন যে রাস্তা তৈরি হচ্ছে করিডোর, মানে নর্থ ইস্টকে টাচ, শিলিগুড়ি হয়ে নর্থ ইস্ট হয়ে থাইল্যান্ড অব্দি চলে যাচ্ছে, যেটা 22 দিনে যে যাত্রা হতো সেটা আমরা 6 দিনে সমুদ্রপথে হতো, ফলে নতুন নতুন ভিশন খুলে যাচ্ছে। তো আমার মনে হয় আমি যদি ওই জায়গায় ওই কর্মকাণ্ডে যেতে পারি, মানে আমার যে স্বপ্ন আছে যে মরার আগে আমি যেন কয়েক কোটি লোকের ভালো করে যেতে পারি, আমার মনে হয় ঈশ্বর সেটাই আমাকে সুযোগ দিয়েছেন। আমি প্রশাসনকে ধন্যবাদ দিই এর জন্য আমাকে শাসক সুযোগ করে। দলকেও, হ্যাঁ, আমি প্রশাসনকে বললেন, ঠিক আছে। আর আমি এবং বলছি শাসক দলকে হুম, অতি অবশ্যই। এবং দেখুন, আবার বলছি, ম্যাডামের প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা, সম্মান সবকিছু রয়েছে, ঠিক আছে? মানে একটাই দুঃখ রয়ে গেল, উনি আমার একবার যদি কথাটা শুনতো, আমি অনেক, মানে যে যা বলেছে মানে বিশ্বাস করে নেবেন। ব্লাইন্ডলি উনি বিশ্বাস করেন। আচ্ছা, এবার বলুন যে আপনাকে যেখানে প্রার্থী করা হচ্ছে বীরভূম, বীরভূমে তো শতাব্দী রায় ওখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন, লড়াইটা কেমন হবে? বীরভূম কি আপনার চেনা জায়গা? দেখুন, শতাব্দী রায়, হ্যাঁ, বীরভূম অতি অবশ্যই। আমি মানে অ্যাজ এ এসডিপিও ওখানে বেশ একটা ভালো টেনিওর কাটিয়েছি, আমার অতি অবশ্যই চেনা জায়গা। এবং বীরভূমের মাটি, বিশেষ করে ওই বৃষ্টি পড়ার পরে সেই লাল মাটির গন্ধ, মানে আজ পর্যন্ত ভুলতে পারি না। এবং অনেক স্মৃতি রয়েছে ওখানে। কোথাকার এসডিপি ছিলেন? বীরভূমে? বোলপুরের, আচ্ছা। ঠিক আছে? এবং খুব একটা ছোট টেনিয়র আমি ইয়েও ছিলাম, ডিএসপি হেডকোয়ার্টার ছিলাম, ইলেকশন একই, মানে জয়েন্ট চার্জে ছিলাম। তো সেক্ষেত্রে আমার মনে হয়, দেখুন, আর শতাব্দী রায় উনি ওখানকার 3বারের এমপি, মানে আমার সাথে ওনার সম্পর্কটা, মানে ভাই, আমি, মানে ভাই আর উনি আমার দিদির মতো। তবে বীরভূমের জন্য অনেক কিছু করার রয়েছে, বিশেষ করে মা তারার জায়গা, তো মা আমাকেই সুযোগ দিয়েছেন, মাই টেনে নিয়ে গেছেন। মানে এতদিনের হয়তো যতটুকু আধ্যাত্মবাদের সঙ্গে যুক্ত হয়েছি, এই স্পিরিচুয়াল জার্নি মাই শুরু করবেন। এবং প্রথম কাজ আমার মনে হয় হবে যেটা, যে ওখানে যেমন কাশী বিশ্বনাথ বা অযোধ্যা আজকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের তীর্থস্থান হয়েছে, আমরা কেন মাকে ওই স্তরে নিয়ে যেতে পারবো না? আমি এটা অতি অবশ্যই, আমি যদি পার্লামেন্টের মেম্বার হই বা আরো উচ্চ পদ আমাকে দেওয়া হয়, আমি এটাকে এনশিওর করব। আমি মোদিজিকে, মাননীয় প্রধানমন্ত্রীজিকে এটাকে অতি অবশ্যই ওনার কাছে এনশিওর করাবো। প্লাস এখানে, ওখানে সম্ভাবনাময় অনেক কিছু রয়েছে, ওখানে শিল্প করা যেতে পারে, বা খনিজ সমৃদ্ধের ভান্ডার রয়েছে, ওখানে যাতে হাজার হাজার লাখ লাখ লোকের কর্মসংস্থান হয়, তার জন্য আমার কিছু প্ল্যানিংস আছে। এবং আরো বিভিন্ন বাইরের ইনফ্রাস্ট্রাকচার, টেকনোলজি, ইনভেস্টমেন্ট নিয়ে এসে একদম হাইয়েস্ট লেভেলে কাজ করা যায়। এবং আজকে বিশ্বের বাজারে, বিশ্বের অর্থনীতিতে এবং বিশ্বের দরবারে মোদিজি ভারতবর্ষকে যে জায়গায় নিয়ে গেছেন, ইটস অ্যামেজিং। আজ পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী করতে পারেননি। ওনার সব থেকে আমি ওনাকে সব থেকে বেশি রেট করি এই কারণের জন্য, আমার মনে হয় আমার যতটুকু পরিচিতি রয়েছে, আমার বেশ কিছু বন্ধু বান্ধব বা যারা ক্লাসমেট ইয়েরা সবাই ফরেনে সেটেল, এবং খুব ভালো ভালো জায়গায় এস্টাবলিশ রয়েছে, যারা আমাকে এই সব হেল্প করে। মানে এমন অনেক বন্ধু বান্ধব রয়েছে যারা খুব ভালো পোর্টফোলিও হোল্ড করছে। আমি তাদেরকে সাহায্য নিয়ে, আমি যদি ওইখানকে, দেখুন, আমি কোনো সমালোচনা, আবার বলছি, যা হয়েছে ওই গীতার বাণী, যা হয়েছে ভালো হয়েছে, আগে ঘটেছে, এখনো ঘটছে, আগামী দিনেও ভালোর জন্য ঘটবে। এটা করে আমি যদি সেই জায়গায় গিয়ে সেই প্ল্যাটফর্মকে তুলে ধরতে পারি, এটা আমার সার্থকতা। আমার দ্বারা যেন লক্ষ লক্ষ বেকার লোকের জীবিকার সংস্থান হয়, এবং কোটি কোটি মানুষ আমি মরার আগে যেন ভালো করে যেতে পারে। আমার কিচ্ছু চাই না। ঈশ্বর, আমি নিজের, মানে সোলকে ঈশ্বরের কাছে দিয়ে দিয়েছি, আমি নিজের শ্রাদ্ধও করে নিয়েছি। আমার আর কোনো জীবনে চাওয়া পাওয়ার কিছু নেই। না, আপনার জীবনটা এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে গেছে, আপনি নিজেকে ওই রকম জায়গায় নিয়ে চলে বিশ্বাস গেছেন। করবেন না, আমার এখন কোনো আনন্দ, কোনো কিছুতে, কোনো কিছু রেখাপাত করে না। এমন একটা কঠিন ফেজের মধ্যে দিয়ে আপনি গেছেন, বুঝতে পারছি আপনারটা। আচ্ছা, আমি এবার বলি যে শতাব্দী রায়ের সিনেমা টিনেমা দেখেছেন নাকি? হুম।
দেখেছেন? মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি। এখনো কিন্তু এখন সেই রকমই কিন্তু চলে বাজারটা এখনো, দেখেও অনেক কিছু চুপ করে থাকতে হয়। দেখুন, সন্দেশখালী অনেক কিছু শিখিয়ে দিয়েছে। প্রতিবাদের ভাষা আমরা যতই চাই না কেন, আমাদের উপরওয়ালা না সব স্ক্রিপ্টে লিখে রেখে দিয়েছে। আমি হয়তো কিছুদিন দমিয়ে রেখে দিতে পারি, কিন্তু যার যতটুকু মানে রাজ দরবারের সিংহাসন পাওয়ার, সে ততটুকুই পাবে। আবার একদিনে ভিখারিও রাজা হয়ে যায়। আর দেখুন, আমরা জীবনটা খুব সামান্য, কিছুদিনের জন্য আমাদের কর্মটাই থেকে যাবে, কিচ্ছু থাকবে না। আমরা যখন চলে যাব, ছাই ছাড়া, এতটুকু ছাই ছাড়া। আমি বহু সৎকার জীবনে করেছি, আমার নিজের বাবা কাকা থেকে আরম্ভ করে প্রচুর, প্রায় 100-র ওপরে সৎকারের সাথে আমি জড়িত আছি। তো সেক্ষেত্রে আমি দেখেছি যে যখন ওইটুকু কিছু থাকবে না, কিছু নিয়ে যেতে পারতাম যদি চিন্তা করতাম, কিছু তো নিয়ে যাওয়ার নেই। কর্মটা যখন থেকে যাবে আর মানুষের প্রতি ব্যবহারটা থেকে যাবে, তো সেটুকুই থাক না। আর বঙ্গ বিজেপিতে যারা রয়েছেন দায়িত্বে, যারা লিড করছেন সামনে থেকে, কতটা ভরসা তাদের উপরে? দেখুন, আমাদের যারা দুজন এখন ফোর্থ ফ্রন্টে রয়েছেন, লিডার অফ অপোজিশন অ্যান্ড রাজ্য সভাপতি, একজন হচ্ছে শিক্ষিত লোক, প্রফেসর মানুষ, আর উনি হচ্ছেন রাজনীতির পোড় খাওয়া। মানে উনি মানে রাজনীতিতে ওনার থেকে দক্ষ এবং আজকে জনপ্রিয়, হয়তো মানে মমতা ব্যানার্জির পরে আমরা যদি কাউকে রেট করতাম, উনি ছিলেন। এবং আজকের দিনে ওনার হয়তো পপুলারিটি ওনার থেকেও বেশি কোনো কোনো ক্ষেত্রে। উনি একদম তুখোড় রাজনীতিবিদ। ওনার সাথে আমার বহু দিনের পরিচয় এবং ওই জন্য হয়তো আমার গায়ে স্ট্যাম্পও লেগে আছে। কিন্তু আমি বিশ্বাস করুন, বিগত 7-8 মাস ওনার সাথে কোনো আমার একটি কথাও হয়নি। তো আমি দুজনকেই খুব মানে উচ্চ জায়গায় রেট করি, এটুকু বলতে পারি। যাক, এবার আপনার একটু ব্যাকগ্রাউন্ড জানতে চাই। আপনি কোথাকার, আপনি কোথায় বড় হয়েছেন, যদি ছোট করে বলে দেন। আমার জন্ম একদম প্রপার কলকাতা, মানিকতলা। আমার মানে আমি উত্তর কলকাতার ছেলে, কিন্তু আমার বাবা মা দুজনেই চাকরি করতেন বলে খুব অল্প বয়স, মানে আমি দিদার কাছেই থেকে মানুষ হয়েছি। দিদা মারা যান 7.5 বছর বয়সে। তারপরে মার পরবর্তীকালে সোনারপুরে বাড়ি করে চলে যান। তো সেক্ষেত্রে আমি মায়ের কাছে পড়াশোনা ক্লাস 10, 11, 12 অব্দি মাই পড়াতেন। মা ফিজিক্সের ছাত্রী। তার পরবর্তীকালে আমি কলেজের পরে MBA পড়েছিলাম কিছুদিন। কলেজ কোথায়? কলেজে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে। তো সেক্ষেত্রে দেখুন, আমিও ফিজিক্স, তারপরে ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছি। তবে আমার যেটা মনে হয় যে খুব কম বয়সে চাকরিতে এসেছিলাম। তার আগে আমি অন্য চাকরি করতাম। জীবনে এখন অব্দি 5টা চাকরি পেয়েছিলাম। ফলে আপনার চাকরির জীবনের একটা হলো, মানে আবার নতুন করে জীবন শুরু করার পালা। আর আমার মনে হয় আর এখানে 15-20 বছর পরে একদম কমপ্লিট সন্ন্যাস, মানে একদম কমপ্লিট সন্ন্যাসে চলে যাব, একদম হিমালয়তে গিয়ে থাকবো, কার কোনো অল ডিটাচমেন্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড। মানে এই সময়টা, এই মাঝখানের সময়টা আপনি পলিটিক্সে থাকতে চান, মানুষের কাজের জন্য নিজেকে নিয়োজিত দেখুন, করতে চাইছেন। পলিটিক্সে থাকবো আমি, সেবা, আমি আমার ইয়েতেও লিখেছিলাম সেবা, ঠিক আছে, কমপ্লিটলি সেবামূলক। এটা সব থেকে বড় প্ল্যাটফর্ম। আজকে যে প্ল্যাটফর্মে দেশ রান করছে, এটা যদি আর 15 বছর এই জায়গায় করতে পারে, ওই যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, আমরা এইটার জন্য অপেক্ষা করছি। আমি এর পার্ট হতে চাই। শতাব্দী রায়কে মুখোমুখি দেখা হয়ে গেলে প্রচারের সময় কি বলবেন? যেমন নর্মাল রিলেশন ছিল, আশা করি থাকবে। আর উনিও বুঝবেন যে এটা শুধু রাজনীতির একটা লড়াই। এমন একটা জায়গায় লড়াইটা, সেখানে তো গুড় বাতাসা হয়, চরম চরম ঢাক বাজে, অত তো ভালোভাবে তো হয় না। আমার মনে হয় দিদি এদিক থেকে কোনোদিন দিদির নামে এইসব অ্যালিগেশন আসেনি। এবং অবশ্যই উনিও খুব সেন্সিবল মহিলা, কোনোদিন এই জায়গায় পৌঁছবে বলে মনে হয় না। প্রপার পলিটিক্যাল লড়াই যেটা, সেটা আপনি বলছেন এই ধারা, এই সিস্টেমই চলবে। আর মারধর, হুমকি, এই ধরনের এটা তো একদিনে চেঞ্জ হবে না। তবে ইলেকশন কমিশন যে উদ্যোগ নিয়েছে, হ্যাঁ, প্রত্যেকদিন যারা আবার সেটাকে আবার মডিফাই করে নতুন নতুন প্ল্যান নিয়ে গিয়ে চলছে। তো আমি আশা করব যে এবারে ইলেকশনটা খুব স্মুথলি হবে। আমরা আমাদের প্রত্যেকের বক্তব্য রাখবো, দুই সরকারের নীতি ওখানে ডিসকাসড হবে, মানুষ যেটা ভালো লাগে বেছে নেবে। অসংখ্য ধন্যবাদ। দর্শক শুনলেন প্রাক্তন IPS দেবাশিস ধর।
তার যা বক্তব্য একটাই পরিষ্কার, নিপাট ভদ্রলোক, এই মানে খুনোখুনি মারামারি এইসবের মধ্যে আপনার তো আমি কিছুই দেখছি না। পুলিশ মানে তো একটু শুনেছি যে পুলিশরাও একটু এরকম ইলিগাল কাজকর্ম করেন, কাকে মিথ্যা কেস দিয়ে ফাঁসাতে হবে আর করবে। আপনি তো যেভাবে আমি নর্থ ইস্টে সব মোস্ট ওয়ান্টেড 6 জন টেররিস্টকে ধরে নিয়ে এসেছি, ঠিক কাউকে আছে? মিথ্যা কেসে না, ফাঁসাননি। আই ডোন্ট বিলিভ ইন দ্যাট। আমি এটা জানি, যা কর্ম করবেন নেচার আপনাকে সেটা ব্যাক করবে, টুডে অর টুমরো। ওকে দর্শক, শুনলেন, অনেক কথাই হলো। যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন। আমি তো অনেকদিন ধরেই প্রতিবেদন করে আসছি শীতলকুচির সেই ঘটনা বারবার উল্লেখ করে। কোচবিহারের এসপি ছিলেন 2021-এ, সেই সময় ওই ঘটনা ঘটেছিল এবং তারপর পানিশমেন্ট কার্যত এমন করে দেওয়া হয়, এই বাড়িতেই বসে কাটাতে হয়েছে 2 বছর, 21 থেকে 24, প্রায় 3টে বছর। তো সেই যন্ত্রণা থেকে মুক্তি নিয়েছেন ইস্তফা দিয়ে, এখন নতুন একটা কেরিয়ার শুরু করতে চলেছেন মানুষের সেবার জন্য। দেখা যাক উনি সেটা কতটা কি করতে পারেন। দর্শক যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।